বাংলাদেশ থেকে কোরিয়াতে কাজ করতে যাওয়া এক ছেলের সাথে পরিচয় হয় সেখানকার এক কোরিয়ান স্থানীয় মেয়ের। সেখান থেকেই তাদের বন্ধুত্ব, একসাথে হাঁটাচলা। তারা দুজন দুই দেশের মানুষ হওয়া সত্ত্বেও একে অপরকে খুব ভালো বুঝতে পারে, দুজন দুজনের খুব আপন হয়ে ওঠে। এভাবেই চলতে থাকে বান্ধবী সিনেমার গল্প। আর একটা বিষয় আমার খুব ভালো লেগেছে, সেটা হলো বাংলাদেশকে খুব সুন্দরভাবে এই সিনেমাতে রিপ্রেজেন্ট করা হয়েছে। তো আর বেশি কথা না বলে চলুন মুভি গল্প শুরু করা যাক। গল্পের শুরুতে আমরা করিম নামের একটা ছেলেকে দেখতে পাই। সে একজন বাংলাদেশি। সে কোরিয়াতে কাজ করতে এসেছে। সে 3 বছর ধরে কোরিয়াতে কাজ করছে, কিন্তু সে যার ওখানে কাজ করত সেখানকার ম্যানেজার সব টাকা মেরে দিয়ে পালিয়ে গেছে। এজন্য সে এখন দেশে ফিরতে পারছে না। আর আজ করিমের স্ত্রী তাকে ডিভোর্স দিয়ে দিয়েছে। এজন্য সে মন খারাপ করে রাস্তার পাশে হাঁটছিল। সেই রাস্তার পাশে দাঁড়িয়েছিল গল্পের নায়িকা জিওন। তারা দুজনেই একটা বাসের জন্য ওয়েট করছিল। যখন বাস আসে তারা দুজনে বাসে উঠে পড়ে। পরে করিম বাস থেকে নামার সময় ভুল করে তার মানিব্যাগটা বাসে ফেলে যায়। জিওন সেটা দেখে উঠিয়ে নেয়, কিন্তু সে মানিব্যাগটা করিমকে ফেরত না দিয়ে তার কাছেই রেখে দেয়। করিম যখন বুঝতে পারে যে সে মানিব্যাগ ফেলে গেছে, সাথে সাথে সে আবার বাসে ফিরে আসে। তার কেন জানি সন্দেহ হচ্ছে যে জিওনই তার মানিব্যাগটা উঠিয়ে নিয়ে তার নিজের কাছে রেখে দিয়েছে। এজন্য মেয়েটি যখন বাস থেকে নামে, করিমও তার পিছু পিছু আসতে শুরু করে। এক পর্যায়ে জিওন করিমের হাত থেকে বাঁচার জন্য সেখান থেকে পালাতে চায়, কিন্তু করিম তাকে ধরে ফেলে আর মেয়েটির ব্যাগে তার মানিব্যাগটা পেয়ে যায়। এরপর করিম মেয়েটাকে পুলিশের কাছে নিয়ে যেতে চায়। জিওন বলে, প্লিজ আমাকে ছেড়ে দিন। কিন্তু এরপরেও করিম জিওনকে জোর করে থানা নিয়ে যাচ্ছিল। তখন জিওন চালাকি করে বলে, এই তুই আমার বুকে কেন হাত দিলি? টাচ করছিস কেন? করিম বলে, আরে আমি তো টাচ করিনি। জিওন বলে, করছিস, আমি তোর নামে যৌন হয়রানির মামলা করব। করিম বলে, আচ্ছা ঠিক আছে, তাহলে কাউকে থানায় যেতে হবে না, তুমি যাও এখান থেকে। জিওন বলে, আচ্ছা শোনো, আমি তোমাকে পরে কোনো কাজ করে দেব, আমি এখন যাচ্ছি। হ্যাঁ। জিওন করিমকে একটা কিস করে এবং এখান থেকে চলে যায়। করিম অবাক হয়ে জিওনের দিক তাকিয়ে থাকে। এরপর জিওন বাসায় চলে আসে। এদিকে করিমকে দেখা যায় সে একটি দোকানে এসেছে কিছু খাওয়ার জন্য। এখানে একজন মাতাল কাস্টমারের সাথে দোকানের মালিকের ঝগড়া লেগে যায়। করিম ঝগড়াটি থামানোর চেষ্টা করে, কিন্তু এতে করে সে নিজেই বিপদে পড়ে যায়। মাতাল লোকটি করিমকে বলে, তুই আমার মাথা ফাটাইছিস, তোকে আমি থানায় নিয়ে যাব, তুই আমার সঙ্গে থানায় যাবি। যদিও করিম বারবার বলছিল যে আমি তো আপনার মাথা ফাটাইনি, কিন্তু মাতাল লোকটি করিমকে ছাড়ছিলই না। এদিকে জিওনকে দেখা যায় সে পড়াশোনার পাশাপাশি একটা পাম্পে কাজ করে। হঠাৎ করে একটি লোক এখানে গাড়ি নিয়ে আসে সার্ভিস নিতে, কিন্তু এই লোকটির মতলব খুব খারাপ ছিল। সেজন্য জিওনকে বাজে প্রস্তাব দেয়। এজন্য জিওন রেগে যায় আর তার গাড়ির কাছে এসে পুরো গাড়ি তেল দিয়ে ভিজিয়ে দেয়। এরপর জিওনকে পুলিশের কাছে নিয়ে আসা হয় আর রাস্তায় একজন মানুষকে হেনস্থ করার অপরাধে তাকে জরিমানা করা হয়। এখানে দেখা যায় করিমকেও নিয়ে আসা হয়েছে। করিম বলে, আমি তার মাথা ফাটাইনি, তারা মারামারি করছিল আর শুধুমাত্র আমি তাদেরকে থামিয়েছিলাম। কিন্তু এরপরেও করিমের কাছ থেকে জরিমানা আদায় করা হয়। এরপর করিম আর জিওন একসঙ্গে থানা থেকে বের হয়। জিওন করিমকে দেখে বলে, আমার ক্ষুধা লাগছে, কোথাও যাবে? আমি খাওয়াবো, চলো। এরপর করিম জিওনের সাথে একটা রেস্টুরেন্টে খেতে আসে। খাওয়ার সময় জিওন বলে, তুমি শকুনের মাংস কেন খাচ্ছ না? অনেক মজা হয়েছে। করিম বলে, আমি বাংলাদেশি আর আমি মুসলিম, শকুনের মাংস আমি খাবো না। এরপর জিওন আর করিম বাসে করে ফিরছিল। করিম জিওনকে বলে, তুমি না বলেছিলে আমার একটা কাজ করে দিবে, আমার একটা হেল্প করবে? জিওন জিজ্ঞাসা করে, কি হেল্প? করিম বলে, আমি এখানে এসেছি 3 বছর ধরে একজন বসের আন্ডারে কাজ করতাম, কিন্তু এখন সে বস আমার বেতনের টাকাটা দিচ্ছে না। আমি ফোন দিলে ফোন ধরে না, বাসায় গেলে গার্ডরা বলে বাসায় কেউ নেই। তুমি কি আমার বেতনের টাকাটা পেতে সাহায্য করবে? জিওন বলে, আচ্ছা আমি তোমাকে সাহায্য করব। এরপর জিওন বাসায় চলে আসে। বাড়িতে এসে জিওন দেখতে পায় তার মা তার বয়ফ্রেন্ডের সাথে পার্সোনাল সময় কাটাচ্ছে। আসলে এই লোকটি জিওনের বাবা নয়। জিওনের বাবা জিওন যখন ছোট ছিল তখনই মারা গেছে, আর এখন জিওনের মা তার সঙ্গে রিলেশনে আছে। তারা খুব শীঘ্রই বিয়ে করে নেবে। জিওন এই লোকটাকে মোটেই সহ্য করতে পারতো না, এজন্য সে নিজের মায়ের থেকেও একটু দূরে দূরে থাকে। পরের দিন সকালে করিমকে দেখা যায় সে অজু করে নামাজ পড়ছে। এরপর জিওন তাকে ফোন করে বলে, তুমি কি আজকে বের হবে? তোমার বসের কাছ থেকে তোমার বেতনের টাকাটা আনতে যাব। এরপর করিম আর জিওন মিলে করিমের বসের বাসার সামনে যায়। করিম তার বসকে ডাকতে থাকে, কিন্তু বসের ওয়াইফ বলে উনি বাড়িতে নেই। পরে জিওন আসে। এরপর তাকে দরজা খুলতে রিকোয়েস্ট করে, কিন্তু এরপরেও ওই মহিলা দরজা খোলে না। এজন্য সে গিয়ে রাস্তা থেকে ঢিল উঠিয়ে ওনার বাসার জানালায় মারে। এতে করে জানালার কাঁচ ভেঙে যায় আর তারা কাঁচ ভেঙে দিয়ে পালাতে শুরু করে। জিওনকে দেখতে পিছিয়ে লাগলেও সে কিন্তু পাকনা আছে। এরপর ফেরার সময় জিওন করিমকে জিজ্ঞাসা করে, তোমার গার্লফ্রেন্ড আছে? করিম বলে, আমার স্ত্রী ছিল, এখন ডিভোর্স হয়ে গেছে। জিওন বলে, সে কি দেখতে অনেক সুন্দরী ছিল? করিম বলে, হ্যাঁ তোমার মতোই সুন্দরী। এরপর বিদায় নেওয়ার সময় জিওন বলে, আচ্ছা তোমাদের দেশে বিদায় নেওয়ার সময় কি বলতে হয়? করিম বলে, আল্লাহ হাফেজ। জিওন করিমকে বলে, আচ্ছা ঠিক আছে,
কালকে দেখা হবে, আল্লাহ হাফেজ। এরপর তারা একে অপরের বাসায় চলে যায়। কিছুদিন পর জিয়ন করিমকে ফোন করে আর বলে, আমার বাসায় কেউ নেই, তুমি কি একটু আমার বাসায় আসতে পারবে? আমার খুব একা একা লাগছে, তাছাড়া আমার শরীরটাও খুব একটা ভালো না, তুমি কি একটু আমাকে দেখে যেতে পারবে? করিম আসতে রাজি হয়। এরপর সে মার্কেটে গিয়ে জিয়নের জন্য একটা গিফট কিনে তার বাসায় যায়। করিম বাসায় এসে দেখে কিছুই রান্নাবান্না করা হয়নি। এর মানে জিয়ন সকাল থেকে কিছুই খায়নি। জিয়ন রান্না করতে পারেনি কারণ তার শরীর খুব খারাপ, এজন্য করিম জিয়নের জন্য নিজে রান্না করে। এরপর তারা দুজন গল্প করতে করতে খাবার খায়। করিম বলে, তুমি বাংলাদেশি খাবার কখনো খেয়েছো? জিয়ন বলে, না, তবে আমি খেতে চাই। করিম বলে, হ্যাঁ, আমি তোমাকে রান্না করে খাওয়াবো। জিয়ন বলে, আচ্ছা ঠিক আছে। এরপর জিয়ন বলে, আচ্ছা তোমার কি বাড়ির কথা মনে পড়ে না? বাংলাদেশে যেতে ইচ্ছা করে? করিম বলে, আগে খুব ইচ্ছে করতো, এখন আর ইচ্ছা করে না। বাংলাদেশে আমার তেমন কেউ নেই, আমার স্ত্রীর সাথে আমার ডিভোর্স হয়ে গেছে, আর আমার বাবা মা নেই। এরপর করিম বলে, আচ্ছা আজকে আমি যাই, নিজের যত্ন নিও। জিয়ন বলে, আমার শরীর এখন ভালো লাগছে, আমি তোমাকে একটু এগিয়ে দেই। এরপর জিয়ন করিমকে এগিয়ে দিতে বের হয়। পথে জিয়ন করিমের সাথে অনেক গল্প করে, তার কি কি ভালো লাগে, কি কি খেতে ইচ্ছা করে, আর তার মায়ের বিষয়েও সবকিছু খুলে বলে। কেন জানি তার মনে হচ্ছে দূরদেশের এই ছেলেটাকে তার সব মনের কথা বলা যায়। করিম বুঝতে পারে এই মেয়েটার তেমন কেউ নেই, আর তার মায়ের সাথে তার অনেক দূরত্ব, মনের কথা খুলে বলার জন্য তার কেউ নেই। করিম এই জন্য জিয়নকে মানসিকভাবে অনেক সাপোর্ট করে। এরপর তারা একসাথে একটা রেস্টুরেন্টে আসে। সেই রেস্টুরেন্টে কাকতালীয়ভাবে জিয়নের মা আর জিয়নের মায়ের বয়ফ্রেন্ড এসেছিল। জিয়নের মা জিয়নকে দেখে ফেলে, এজন্য তিনি জিয়নের কাছে এসে জিজ্ঞাসা করে যে ছেলেটা কে। জিয়ন তার মায়ের কথায় তেমন গুরুত্ব দিচ্ছিল না, সে মুগ্ধ হয়ে করিমের কণ্ঠে বাংলাদেশি গান শুনছিল। ছেলেটা অসাধারণ গান গায়। এরপর জিয়নের মা তার বয়ফ্রেন্ডের সাথে করিমের ব্যাপারে কথা বলে। ওই বয়ফ্রেন্ড বলে, এই অচেনা ছেলেটা হয়তো জিয়নের জন্য নিরাপদ হবে না। ইদানিং এই ধরনের ছেলেরা মেয়েদের ফুসলিয়ে অনেক দূরে নিয়ে গিয়ে খুন করে দিচ্ছে, তারপর বাসায় ফোন করে অনেক মুক্তিপণ চাচ্ছে। এই কথাগুলো শুনে জিয়নের মা আরও বেশি চিন্তিত হয়ে যান। এরপর জিয়ন করিমকে তাদের সঙ্গে দেখা করিয়ে বাইরে বের হয়ে আসে। এরপর জিয়ন করিমকে বলে, তোমাকে আমার মায়ের বয়ফ্রেন্ডের কথা বলছিলাম না, ওই লোকটা সেই লোক। করিম বলে, এমন করে বলছো কেন? তোমার মা তো তাকে অনেক ভালোবাসে, সে তো ভালোও হতে পারে, তাই না? জিয়ন বলে, ওই লোকটাকে আমার সহ্য হয় না। এরপর জিয়ন বাসায় ফিরে জিয়নের মা বলে, ওই ছেলেটা যেই হোক না কেন তুমি ওর সাথে আর ঘুরবে না, তুমি তোমার মতো থাকবে, ওই ছেলেকে যেন আমি তোমার সাথে আর না দেখি। জিয়ন বলে, কেন, তোমার পছন্দ হয়েছে? তুমি তার সাথে ঘুরবে? কয়টা বিএফ লাগে তোমার? কালকে থেকে আমি ওর সাথে আরো বেশি করে ঘুরবো, দেখি তুমি আমাকে আটকাতে পারো কিনা। এদিকে করিমকে দেখা যায় সে খুঁজে পেয়েছে তার বসকে, যার কাছে সে 3 বছর ধরে কাজ করছে, এবং এই বস করিমের বেতনের টাকাটা আটকে রেখেছেন। তার কাছে গিয়ে বলে, আমার বেতনের টাকাটা দিয়ে দিন, আমাকে দেশে ফিরে যেতে হবে, আর মাত্র 2 দিন সময় আছে। আমি 2 দিনের বেশি এখানে থাকলে বিষয়টা আইনতভাবে অপরাধের কাতারে দাঁড়াবে, আমাকে পুলিশ ধরে নিয়ে যাবে। করিমের বস বলে, আমাকে আর কিছুটা দিন সময় দাও, আমি এই মুহূর্তে অনেক সমস্যায় রয়েছি, আমার সমস্যা শেষ হলে আমি সবার প্রথমে তোমার টাকাটাই দিয়ে দেব, আরও একটু ধৈর্য ধরো, এখন আমার শরীরটা খারাপ, আমি চলে যাচ্ছি। করিম বলে, 3টা বছর ধরে আমি আপনার পিছে পড়ে আছি, আপনি কি আমার টাকাটা দেবেন না বলে ঠিক করেছেন? আমরা গরিবরা কি মানুষ না? আমাদের পরিশ্রমের কি কোনো মূল্য নেই আপনাদের কাছে? আপনার টাকার জন্য আমি 3টা বছর ধরে ওয়েট করছি, অনেক সহ্য করছি, আর পারতেছি না। ইতিমধ্যে আমার ডিভোর্স হয়ে গিয়েছে, আমি যা করতে চাই না তা করার জন্য আমাকে বাধ্য করবেন না। করিমের বস এবার রেগে যায় আর বলে, এই ছোট লোক, তোর সাহস তো কম না, তুই আমাকে হুমকি দিচ্ছিস, আর চোখ বড় বড় করে আমার দিক তাকিয়ে আসিস। আমি দিব না তোর টাকা, দেখি তুই কিভাবে আমার কাছ থেকে তোর টাকা নিস। করিম নিরুপায় হয়ে সেখান থেকে চলে আসে। এরপর জিয়ন তাকে ফোন করে দেখা করতে বলে। করিম জিয়নের সঙ্গে দেখা করে আর বলে, আমি 2 দিন পর কোরিয়া থেকে চলে যাচ্ছি। জিয়ন বলে, তুমি কি আর কটা দিন এখানে থাকতে পারো না? করিম বলে, আমি 2 দিনের বেশি এখানে থাকলে আমার থাকাটা বেআইনি হয়ে যাবে, আমাকে জেলে যেতে হতে পারে, আর আমার বসও আমার সব টাকা মেরে দিয়েছে, আমার মন খুবই খারাপ। এরপর জিয়ন আর করিম চুপচাপ অনেকক্ষণ বসে থাকে, কেউ কারোর সাথে কোনো কথা বলে না। হঠাৎ করে জিয়ন করিমকে লিপকিস করে। এরপর জিয়ন করিমকে বলে, তুমি কি আমাকে বিয়ে করবে? তাহলে তুমি এখানে নিশ্চিন্তে থাকতে পারবে। এদিকে জিয়নের মা জিয়নকে বারবার ফোন করেই যাচ্ছে, কিন্তু জিয়নের ফোন বন্ধ ছিল। পরের দিন সকালে করিমের সামনে পুলিশ চলে আসে, আর তাকে জিয়নের সামনে থেকেই পুলিশ ধরে নিয়ে যায়। কিন্তু কেন করিমকে ধরে নিয়ে যাওয়া হলো সেটা জিয়ন খুব ভালো করেই বুঝতে পারে। এরপর সে সোজা বাড়িতে চলে আসে আর তার মাকে বলে, এই কাজটা তুমি কেন করেছো? আমি করিমকে ভালোবাসি। জিয়নের মা বলে, আমি তোমার মা, আমি তোমাকে জন্ম দিয়েছি, আজকে আমার থেকে একটা রাস্তার ছেলে তোমার কাছে অনেক বেশি আপন হয়ে গেল। জিয়ন বলে, চুপ করো, শুধু জন্ম দিলেই মা হওয়া যায় না, তুমি কি আমাকে কখনো বোঝার চেষ্টা করেছো? একমাত্র করিমই ছিল যে আমাকে বুঝতে
বুঝতে পারতো তুমি এ কাজটা একদমই ঠিক করোনি। কই, আমি তো তোমার বয়ফ্রেন্ডকে নিয়ে তেমন কোনো কথাই বলি না, তাহলে তুমি কেন আমাকে শাসন করছো? জিওনের মা বলে, চুপ করো, সে খুব শীঘ্রই তোমার বাবা হতে চলেছে। জিওন বলে, কিসের বাবা? তার রক্ত কি আমার শরীরে বইছে? তার সাথে আমার কোনো সম্পর্ক নেই, আর আজকের পর থেকে তোমার সাথে আমার কোনো সম্পর্ক থাকবে না। এরপর জিওন রাগ করে বাসা থেকে বের হয়ে যায়, আর এরপর সে করিমের বসের বাড়িতে চলে আসে, আর বাড়িতে ঢুকতেই সে বসকে চর মারে। এরপর সে ভাঙচুর করতে শুরু করে, আর বলে মানুষের টাকা মেরে আর কত বড় হবে। এরপর জিওন ওখান থেকে বের হয়ে আসে। তার পরের দিন জিওন করিমের সাথে দেখা করতে আসে জেলে। জিওন বলে, আমরা বিয়ে করলেই সব ঠিক হয়ে যাবে। করিম বলে, আমি বের হয়ে ছোটখাটো একটা কাজ খুঁজে নেব, তারপর আমরা বিয়ে করে ফেলবো। এরপর তারা দুজন হাসে। দুজন ভালোবাসার মানুষ একসাথে বিয়ে করছে, এর চেয়ে খুশির খবর আর কি হতে পারে? জিওন বুঝতে পারে দূরদেশের এই মানুষটা তাকে অনেক ভালোবাসে, তাকে সে খুব ভালো করেই বোঝে। এরপর জিওন ওখান থেকে বের হয়ে একটা বাংলাদেশি খাবার হোটেলে আসে। সারা জীবন তো তাকে বাংলাদেশি খাবারই খেতে হবে। সে হোটেলে গিয়ে ভাত, মুরগির মাংস আর ডাল অর্ডার দেয়। খাবার দিয়ে যাওয়ার পর জিওন খেতে শুরু করে। সে বুঝতে পারে আরে বাংলাদেশের খাবার তো অনেক মজা। তো মূলত এই দৃশ্যের মাধ্যমে সিনেমাটা এখানে শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল বান্ধবী সিনেমার পুরো গল্প। আর বলে রাখা ভালো, এই সিনেমার হিরো কিন্তু বাংলাদেশ থেকে প্রবাসে যাওয়া এক ছেলে ছিল। তো বন্ধুরা, আজকের গল্পটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ মুভি গল্পের সাথেই থাকুন। ধন্যবাদ।